কিছুদিন পরেই চলে আসবে। তারপর নীলা ম্যামের সব ফ্রেন্ডরা খাওয়া দাওয়া করে চলে গেলেন। ওরা সবাই চলে যেতেই নীলা ম্যাম আমার সামনে এসে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে চলে গেলেন। আমি বুঝতে পারলাম আজকে রাতে আমার ঘুমের 12টা বাজবে, কারণ নীলা ম্যাম যখন বেশি রেগে থাকেন উনি তখন আমাকে দিয়ে সারা রাত ওনার সেবা করান। তারপর আমিও আর দাঁড়িয়ে না থেকে আমার রুমে চলে আসলাম। আমার মাথায় শুধু ছেলেগুলোর কথা আসছে, কোথায় দেখেছি দূর কিছুই মনে আসছে না। এদিকে ডিনার করার জন্য নিচ থেকে আন্টির ডাক আসলো, তাই নিচে চলে গেলাম। তারপর খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি, কিন্তু চোখে কিছুতেই ঘুম আসছে না, তাই উঠে ছাদে গেলাম। গিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলাম। রুমে আসার কিছুক্ষণ পরে নীলা ম্যামের নাম্বার থেকে একটা কল আসলো। আমার আর বুঝতে বাকি রইলো না যে কেন ফোন দিয়েছে। আমিও আর বসে না থেকে ওনার রুমে চলে গেলাম। গিয়ে দেখি বিছানায় বসে মোবাইল চালাচ্ছে। আমি যেতেই বলতে লাগলো, কিরে, তোর আসতে এত সময় লাগলো কেন? আমি তো আপনার ফোন পাওয়ার সাথে সাথে চলে এলাম। চুপ, আবার মুখে মুখে কথা বলছিস? আমার সাথে সাথে আয়। এমনি অনেক শীতের রাত, তাই ভাবতে লাগলাম উনি আজকে আমাকে কি শাস্তি দিবেন। বাথরুমের সামনে এসে বলতে লাগলেন, বাথরুমের ভেতরে গেলে কিছু জামা কাপড় দেখতে পাবি, যা বসে বসে ওগুলো কাচতে শুরু কর। ভালোভাবে কাচবি যাতে একটা ময়লাও না থাকে। কি? কিন্তু ম্যাম, ওগুলোর জন্য এক্সট্রা কাজের লোক আছে। আছে, কিন্তু ওরা ঠিক মতো ধুতে পারে না, তাই আজ তোকে দিয়ে করাচ্ছি। এখন কথা না বলে কাজে লেগে পড়। এই কথা বলে নীলা ম্যাম চলে গেলেন। আমি মনে মনে বলতে লাগলাম, কি শয়তান মেয়ে রে বাবা, এই শীতের রাতে নাকি আমাকে কাপড় কাচতে হবে, আর কি কি করাবে কে জানে। এভাবে নীলা ম্যাম সারা রাত আমার উপর অত্যাচার করলেন। উনি নিজেও ঘুমাননি, শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। কি ডেঞ্জারাস মেয়ে রে। ফজরের আজানের একটু আগে নীলা ম্যাম ঘুমিয়ে পড়লেন। তারপর আমিও আমার রুমে চলে আসলাম। তারপর মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে বাড়ি আসতে দেখি আন্টি আর নীলা ম্যাম নাস্তা করছে। তারপর আমি আমার নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। আপনারা তো জানেন নীলা ম্যাম আমার সাথে এক টেবিলে খাবেন না। আঙ্কেল আন্টি এত ভালো, আমাকে অনেক ভালোবাসে, ওনাদের মাঝে বিন্দু মাত্র অহংকার নেই। কিন্তু মেয়েটা কিভাবে যে এত অহংকারী হলো কে জানে। তারপর নাস্তা শেষে কিছুক্ষণ পড়লাম। কালকে রাতে কিছুই পড়া হয়নি। পড়তে পড়তে কলেজে যাওয়ার সময় হয়ে গেল। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর নিচে নেমে গাড়ির কাছে এসে নীলা ম্যামের জন্য অপেক্ষা করতে লাগলাম। হঠাৎই নীলা ম্যামের দিকে চোখ গেল। আমি হা করে ওনার দিকে তাকিয়ে আছি, কারণ আজকে ওনাকে অনেক সুন্দর লাগছে, একেবারে পরীর মতো লাগছে। কারণ আজকে একটা সাদা ড্রেস পরে এসেছেন, যেটা তার নীলা ম্যামের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি করে দিলেন। ওনাকে যে কেউ দেখলে বাস খাবে, থুকু ক্রাশ খাবে। তারপর উনি সামনে আসতে তাড়াতাড়ি আমি গাড়ি দরজা খুলে দিলাম, না হলে আবার গালটা লাল হয়ে যাবে। তারপর গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিলাম। তারপর উনি আমাকে বলতে লাগলেন, আচ্ছা, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? কেন, আবার কি করলাম? তোকে এত অপমান করি, তারপরেও তুই কেন এই বাড়িতে পড়ে আছিস? তুই কেন বুঝিস না তোকে আমি একদম সহ্য করতে পারি না? সময় হলেই এই বাড়ি ছেড়ে চলে যাব। যত তাড়াতাড়ি পারিস চলে যা। আমি ভাবছি ফাইনাল পরীক্ষাটা দিয়েই এখান থেকে চলে যাব। পরীক্ষার আর মাত্র 2 মাস বাকি। এই 2 মাস না হয় একটু কষ্ট করেই থেকে যাই। কলেজের সামনে এসে গাড়ি থামালাম। তারপর উনি গাড়ি থেকে নেমে গেলেন। ওই শোন, এখন থেকে কলেজে আসলে তুই তোর মতো থাকবি, আমি আমার মতো থাকবো। কিন্তু আঙ্কেল তো বললো সারাক্ষণ আপনার সাথে থাকতে। আমি যা বলছি তাই করবি, আর আমার কোনো কিছু দরকার হলে তোকে ডেকে নিব। আচ্ছা ঠিক আছে। তারপর নীলা ম্যাম চলে গেলেন। উনি চলে যাওয়ার পরেই আমি ক্যাম্পাসে একটা গাছের নিচে বসে বসে মোবাইল চালাতে হঠাৎই কেউ একজন পিছন থেকে এসে আমার মাথার চুলগুলো ধরে জোরে জোরে টানতে লাগলো। পিছন ফিরে তাকাতেই দেখি তিশা হিংস্র বাঘিনীর মতো আমার দিকে তাকিয়ে আছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আমার ভয় হলো। ওই কি করছিস কি? ছাড় বলছি, লাগছে কিন্তু। চুপ কর কুত্তা, তুই আমার সাথে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, আমি আর তোর সাথে কোনো কথা বলবো না। একথা বলার সাথে সাথে তিশা আমার শার্টের কলার ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, কি বললি? তুই আর আমার সাথে কথা বলবি না? কি করছিস কি? কলার থেকে হাত সরা। দেখ সবাই কিভাবে তাকিয়ে আছে। আর তাছাড়া তুই তো বললি আমি যেন তোর সাথে কথা না বলি। যা বলেছি রাগের মাথায় বলেছি, এবার বল কালকে ফোনে কথা বলার সময় আমাকে কি বলেছিস? তুই কি বলছিস আমি কিছু বুঝতেছি না। আহারে কচি খোকা, কিছু মনে নেই তাই তো? হুম। চুপ কর কুত্তা, এবার বল কেন এভাবে কথা বলেছিস? তিশা খুব ভালো মেয়ে, ওর সাথে পরিচয় মাত্র একদিনের। এই একদিনে ও আমাকে অনেক আপন করে নিয়েছে। ও সত্যি সত্যি আমাকে ওর বন্ধু ভাবছে, কিন্তু আমি তা পারিনি, কারণ ওর সাথে বন্ধুত্ব করার যোগ্যতা আমার নেই। আপনার তো জানেনই ওর স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক নয়, তাই আমি ভাবছি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। আমি কোনো ভুল বলিনি। তাছাড়া তুই আমাকে দরকার ছাড়া কেন কল দিবি? তুই আমাকে একটা কথা বল, আমি তোর কি? আমি তোকে কিছুই মনে করি না। আমাকে তোর বন্ধু ভাবতে পারিসনি তাই তো? হুম। তাহলে কি গার্লফ্রেন্ড মনে করিস? কি যাতা বলছিস? আমি তোকে গার্লফ্রেন্ড কেন ভাবতে যাব?
একদম আমার সামনে রাগ দেখাবি না। বল, তুই আমাকে কি ভাবিস? দেখ, তোর আর আমার বন্ধুত্ব করা মানায় না। কেন মানায় না? তুই কি কোনো বিখ্যাত ব্যক্তি নাকি? দেখ, তোর স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস এক নয়। কোথায় তুই আর কোথায় আমি, তাই বলছি তোর সাথে আমার যায় না। দেখ, বন্ধুত্ব করতে স্ট্যাটাস লাগে না, সুন্দর একটা মন লাগে। জানি, বন্ধুত্ব করতে সুন্দর একটা মন লাগে, যেটা তোর আছে। আছে বলে তুই আমার মতো একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছিস। আমার পিছনে পড়ে না থেকে এই কলেজে আরো অনেক সুন্দর সুন্দর ছেলে আছে যারা তোর যোগ্য। এতক্ষণ পর্যন্ত তুই অনেক কথা বলেছিস, আর না, তুই কি